1971-এর বীরাঙ্গনাদের লড়াই ও স্মৃতি। 1971 সালের মার্চ মাস, একটি রাত যেটি ইতিহাসে চিরকাল অপারেশন সার্চলাইটের নামে পরিচিত থাকবে। সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার রাস্তায় নেমে এলো নিরীহ বাঙালিদের হত্যা করতে। রাজারবাগ পুলিশ লাইনে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকাণ্ড, এগুলোর মাঝেই চুপিসারে শুরু হয় আরেকটি ভয়াবহ অধ্যায়, নারী নিপীড়ন। সেদিনের 20 বছর বয়সী মিনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একটি সাধারণ মেয়ের মতোই তার স্বপ্ন ছিল, কিন্তু সেই রাতে তার জীবন চিরতরে বদলে গেল। সেনাবাহিনীর কিছু সদস্য তার গ্রামে ঢুকে ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং মিনা ও তার মা সহ বহু নারীকে টেনে নিয়ে যায়। মিনার মতো হাজারো নারীর উপর চলতে থাকে নির্মম নির্যাতন। 1971 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 থেকে 4 লক্ষ নারী এই পৈশাচিক অত্যাচারের শিকার হন। তাদের মধ্যে মিনা অন্যতম মাত্র নাম, একটি মাত্র সত্য গল্প। মানবতার পতন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল বাঙালিদের মনোবল ভেঙে দেয়া। হিন্দু ও মুসলিম নির্বিশেষে নারীদের উপর যৌন সহিংসতা চালিয়ে তারা একটি শুদ্ধ জাতি তৈরির পরিকল্পনা করেছিল। ধর্ষণের পাশাপাশি বহু নারীকে বন্দি করে বিশেষ শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কেউ কেউ ফিরে এলেও তাদের শরীরে ছিল ভয়াবহ নির্যাতনের চিহ্ন, আর হৃদয়ে চিরস্থায়ী ক্ষত। অন্যদিকে এই নিপীড়নের কথা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে। টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস সবাই পাকিস্তানি সেনাবাহিনীর ভয়াবহতার খবর প্রকাশ করে। বিশ্বজুড়ে মানুষ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়। বিজয়ের পর মিনা ও অন্যান্য বীরাঙ্গনাদের সম্মান। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। যুদ্ধ শেষ হয়, কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের এক নতুন যুদ্ধ শুরু হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ষিত নারীদের বীরাঙ্গনা খেতাব দেন। তাদের পুনর্বাসনের জন্য গঠন করা হয় বাংলাদেশ মহিলা পুনর্বাসন বোর্ড। কিন্তু সমাজের কিছু অংশ তখনও তাদের বোঝা মনে করত। মিনার মতো বহু নারী সমাজের লজ্জা ও অবহেলার শিকার হয়। তবে সব গল্প এমনও নয়। যুদ্ধের পর ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমরা কি চুপচাপ বসে দেখতাম কিভাবে নারীদের উপরে নির্মম অত্যাচার চলছিল? তার নেতৃত্বে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল। যুদ্ধ শেষে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ যুদ্ধ শিশুদের দত্তক নেয় এবং নির্যাতিত নারীদের পুনর্বাসনে সহায়তা করে। 40 বছর পর বিচার ও ইতিহাসের পুনর্লিখন। 2009 সালে বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেন। বহু রাজাকার ও পাকিস্তানি দোসর যারা ধর্ষণ ও হত্যায় লিপ্ত ছিল তাদের শাস্তি দেওয়া হয়। যুদ্ধকালীন ধর্ষণের কথা উঠে আসে সাহিত্যে, সিনেমায় এবং চিত্রকলায়। 1971 সালে মিনা যেমন নিপীড়নের শিকার হয়েছিলেন, তেমনি আজ তার নাম ইতিহাসের অংশ। বীরাঙ্গনাদের আত্মত্যাগ এবং সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে প্রতিটি প্রজন্মই যেন তাদের স্মরণ করে। তরুণ প্রজন্মের জন্য বার্তা। প্রিয় নতুন প্রজন্ম, মনে রেখো, আমাদের স্বাধীনতা অর্জন সহজ ছিল না। লাখো প্রাণের পাশাপাশি নারীদের অমূল্য আত্মত্যাগ আমাদের এই পতাকা এনে দিয়েছে। তাই তাদের লজ্জার প্রতীক নয়, গর্বের প্রতীক হিসেবে স্মরণ করো। মিনা ও তার মতো নারীরা আমাদের দেশের বীরাঙ্গনা। 71 স্বাধীনতা যুদ্ধ ও ভারতের ভূমিকা। 1971 সাল এক অগ্নিগর্ভ সময়। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান নামে পরিচিত। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচার, শোষণ এবং বাঙালিদের উপর নিপীড়ন চরমে পৌঁছেছিল। সেই সময়েই শুরু হয় ইতিহাসের পথ চলা,
বাংলাদেশের মুক্তিযুদ্ধ 25শে মার্চ 1971। ঢাকার রাস্তায় থমথমে পরিবেশ। পাকিস্তানি সেনাবাহিনী চালায় অপারেশন সার্চলাইট। রাতারাতি ঢাকায় ঘটে গণহত্যা। হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হন। শহর জুড়ে শুধু আর্তনাদ। এই ভয়াবহ হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে উপমহাদেশে। পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচার থেকে মুক্তি পেতে শুরু হয় স্বাধীনতার জন্য লড়াই। এর নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হন। মার্চ থেকে ডিসেম্বর 1971। ভারত তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। বাংলাদেশের সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের মতো রাজ্যে লাইন ধরে আসতে থাকে শরণার্থীরা। কিছুদিনের মধ্যেই শরণার্থীর সংখ্যা পৌঁছে যায় প্রায় 1 কোটি। ইন্দিরা গান্ধী স্পষ্ট করে লোকসভায় বলেন, এটা আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা এখন ভারতেরও সমস্যা। ভারতের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়। এই সময় ভারতের উপর অর্থনৈতিক চাপ যেমন বাড়তে থাকে, তেমনি বাড়ে মানবিক সহানুভূতির দায়িত্ব। পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা সব জায়গায় তৈরি হয় শরণার্থী ক্যাম্প। সেপ্টেম্বর 1971 ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের জন্য ইউরোপ এবং আমেরিকা সফর করেন। একদিকে তিনি বোঝাতে থাকেন পাকিস্তানের নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কথা, অন্যদিকে ভারতের ভবিষ্যৎ রক্ষার তাগিদও তুলে ধরেন। এই সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা কূটনৈতিক স্তরে ভারতের অবস্থানকে আরও মজবুত করে। ডিসেম্বর 3, 1971 পাকিস্তান ভারতের বায়ু সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। এর পরদিন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী একযোগে লড়াই শুরু করে। পশ্চিম পাকিস্তানের সেনারা কিছুতেই পূর্ব পাকিস্তানে স্থায়ী হতে পারছিল না। ডিসেম্বর 16, 1971 ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর সাথে মাত্র 13 দিনের যুদ্ধের শেষে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। 93,000 পাকিস্তানি সেনাকে যুদ্ধবন্দী করে ভারত। এভাবেই জন্ম নেয় নতুন এক রাষ্ট্র, বাংলাদেশ। আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়। শরণার্থী এবং ভারতের মানবিক ভূমিকা। ভারত শুধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অস্ত্র দিয়েই সাহায্য করেনি, বরং মানবতার মহান নজির রেখেছে। 1 কোটি শরণার্থীর আশ্রয় দিয়ে ভারতের জনগণ দেখিয়েছিল উদারতার এক অনন্য উদাহরণ। ভারতের মাটিতে মুক্তিযোদ্ধাদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তৈরি হয়েছিল মুক্তি বাহিনী। কলকাতায় শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখানে প্রতিদিন যুদ্ধের খবর, কবিতা, গান প্রচারিত হতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের এক সাহসী এবং মানবিক ভূমিকার চিহ্ন হয়ে থাকবে আজীবন। এই সময় শুধু 2 দেশের বন্ধন নয়, গড়ে ওঠে এক ঐতিহাসিক সম্পর্ক যা আজও অটুট। তোমরা যারা এখন নতুন প্রজন্ম, এই ইতিহাস কখনো ভুলে যেও না। এটা আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যেখানে সাহস আর মানবতার মিলনে এক নতুন জাতির জন্ম হয়েছিল।